আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণ এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণের লক্ষ্যমাত্রা নিয়ে আর কিছুক্ষণ পর জাতীয় সংসদে উপস্থাপন করা হবে 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 86%। বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তুলে ধরবেন সরকারের লক্ষ্য মধ্যমেয়াদে কর জিডিপি অনুপাত 10% করা এবং দীর্ঘমেয়াদে 2035 সালের মধ্যে তা 15%-এ উন্নীত করা। এই জন্য প্রয়োজন একটি ন্যায্য, প্রযুক্তি নির্ভর, সর্বজনীন ও পূর্বানুমানযোগ্য রাজস্ব কাঠামো যা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের জন্য প্রগতিশীল কর কাঠামোর প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। আয়ের সীমা বিদ্যমান 3,50,000 থেকে 4.25 লাখ করা হয়েছে। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিকেল 3টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে বাজেট অধিবেশনে যোগ দেবেন। সেখানে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এদিকে বৈঠকের আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার দিকে যাওয়ার প্রচেষ্টা থাকছে এবারের বাজেটে। সীমিত সম্পদের মধ্যে দেশের সকল মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট বলে জানান অর্থমন্ত্রী। দেশের 55তম এবং বর্তমান সরকার ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট এটি। দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, যেখানে ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। এটা তো আমার প্রথম বাজেট না, এটা বাংলাদেশের অনেক দিন পর, এটা জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট, অনেক দিন পর, আগে হয়েছে। প্রস্তাবিত বাজেট নিয়ে আরও জানতে যাচ্ছি সংসদ ভবন এলাকায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট খান আলামিন। আলামিন, এই সরকারের তো এটাই প্রথম বাজেট, সরকারি দলের নেতারা কি প্রত্যাশা জানাচ্ছেন? বাজেট পেশের পূর্বের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে এরই মধ্যে সবই শেষ হয়েছে। ঘণ্টাখানেক পরেই সংসদের যে অধিবেশন সেটি শুরু হবে এবং সেখানেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন। আমরা শুনছিলাম অর্থমন্ত্রী যেটি বলেছেন, মন্ত্রিসভার বৈঠকের আগে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছিলেন। তিনি যেটি বলেছেন, ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে স্থিতিশীল অর্থনীতি গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে এই বাজেটের মাধ্যমে। আমরা খুব বেশি নেতাদের সাথে কথা বলতে পারিনি, কারণ এখনও অনেকে আসছেন, আবার সবাই আসলে বাজেট পেশের পূর্বেই তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাচ্ছে না। তারপরও আমরা দেখেছি যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি তিনি যখন এসেছিলেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে বিদ্যমান যে অর্থনৈতিক বাস্তবতা রয়েছে এবং বিএনপি সরকারের যে নির্বাচনী ইশতেহার, এই দুটি বিষয়কে মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা বলতে তিনি যেটি বুঝিয়েছেন যে ফ্যাসিস্ট সরকারের সময় রেখে যাওয়া যে ভঙ্গুর একটি অর্থনীতি আছে, সেই ভঙ্গুর অর্থনীতিকে মাথায় রেখে কিভাবে এই ভঙ্গুর অর্থনীতিটিকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টি বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে সকল সামাজিক নিরাপত্তা বেষ্টনীগুলো ঘোষণা করা হয়েছিল সেগুলোকে এবার বাজেটের আওতায় নিয়ে আসার একটি প্রচেষ্টা ছিল। তো আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। বাজেট অধিবেশন শুরু হলে আরও নতুন নতুন তথ্য আমরা জানতে পারবো। মুশফিক। দর্শক, এবারে আমরা যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, বিরোধী দলের নেতারা কি বলছেন বাজেটকে ঘিরে?
মুশফিক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এখানে যে বাজেটটি দেওয়া হবে এটি হচ্ছে এই সরকার থেকে শুরু বাংলাদেশ সরকারের পরে স্বাধীন হওয়ার পরে ৫৫তম বাজেট, এবং এই বাজেটটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এবং এটাকে অনেকে বলতে চাইছেন যে এটি একটি ঘাটতি, বড় ধরনের ঘাটতি নিয়ে কিন্তু এই বাজেটটি দেওয়া হচ্ছে। প্রায় ২.৫ লাখ কোটি টাকার মতো এই ঘাটতিটা টানা হবে। একই সাথে এখানে যে অভ্যন্তরীণ যে উৎস আহরণ থেকে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে বিরোধী দলের যেই নেতারা রয়েছেন তারা এখানে প্রবেশ করেছেন। তারা বলেছেন এই বাজেট যেন হয় জনবান্ধব, এবং এই বাজেটে বিশেষ করে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়ার জায়গা, বিশেষ করে সাধারণ মানুষ চায় যে তাদের নিত্যপণ্য এবং অন্যান্য জীবনযাত্রার মান যেন ঠিকমতো থাকে, তাদের আয়ের তুলনায় যেন সে বিষয়গুলো খুব বেশি না বাড়ে, সেদিকে যেন সরকার লক্ষ্য রাখে। বাজেটে সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখার বিষয়টি আসলে রাখা হয়েছে। যেমন মুদ্রাস্ফীতির কথা যদি আমরা বলি, কিংবা মূল্যস্ফীতির কথা, সেগুলোর লাগাম টেনে রাখার জন্য এই বাজেটে বিশেষ একটি প্রণোদনা রয়েছে। সেটিও কিন্তু কাজে দিবে বলে বিশ্বাস করছেন এই সরকার দলীয় সংসদ সদস্যরা। তবে তারা বলছেন যে এই যে সরকারের যে বাজেটটি, এই বাজেটটি অনেকে বলছেন উচ্চাভিলাষী, কারণ বাংলাদেশের ইতিহাসে ৯,৩৮,০০০ কোটি টাকার মতো এত বড় বাজেট কিন্তু এর আগে দেওয়া হয়নি। যে কারণে এখানে যে রাজস্ব আহরণ কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে জাতীয় রাজস্ব বিভাগ এই বিষয়টি চ্যালেঞ্জ সবচেয়ে বেশি আছে। কিছুক্ষণের মধ্যে বাজেট শুরু হবে, সেটির বিস্তারিত আপনাদেরকে জানাবো, এবং বিরোধী দল কি বলে সে বিষয়টিও পরবর্তীতে জানাবো। মুশফিক। সংসদ ভবন থেকে জানছিলাম বাজেট বিষয়ক সবশেষ। ২০ বছর পর বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম জাতীয় বাজেট এটি। এর আগে সর্বমোট ১৬টি জাতীয় বাজেট পেশ করে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালের ২৬ জুন প্রথম বাজেট উপস্থাপন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি টানা ৩টি বাজেট ঘোষণা করেন। ১৯৭৬-৭৭ অর্থ বছরে ১,৯৮৯ কোটি ৮৭ লাখ টাকা, ১৯৭৭-৭৮ অর্থ বছরে ২,১৮৪ কোটি টাকা এবং ১৯৭৮-৭৯ অর্থ বছরে ২,৪৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিচারপতি আব্দুস সাত্তার আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম সাইফুর রহমান। ১৯৮০-৮১ অর্থ বছরে প্রথমবারের মতো ৩,৭৬৮ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি। পরবর্তীতে ১৯৮১-৮২ অর্থ বছরে তার উপস্থাপিত বাজেটের আকার ছিল ৪,৭৮৮ কোটি টাকা। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে আবারও অর্থমন্ত্রী হিসাবে ১৯৯১-৯২ অর্থ বছরে ১৬,৩৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপনের মাধ্যমে নতুন যুগের সূচনা করেন সাইফুর রহমান। আমি দুঃখের সঙ্গে এই সংসদকে জানাতে চাই, জাতীয় সংসদের সর্বোচ্চ ১২ বার বাজেট উপস্থাপনের অনন্য রেকর্ড রয়েছে তার দখলে। ২০০৬ সালের ৬ জুন বিএনপি সরকারের শেষ বাজেট উপস্থাপন করেছিলেন এম সাইফুর রহমান। অপ্রদর্শিত আয় রয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম জাতীয় বাজেট পেশ করবেন ২০২৬-২৭ অর্থ বছরে, যার মোট আকার ৯,৩৮,০০০ কোটি টাকা। দীর্ঘ ২০ বছর ক্ষমতার বাইরে থাকার পর ১৩তম জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর এটি তাদের প্রথম বাজেট। আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে ২০০১ সালে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৪ সালের ২৫শে মার্চ পর্যন্ত সে দায়িত্ব পালন করেন। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হাইকোর্টে রামিসা সহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার শুনানি কখনোই মুলতবি চাইবে না রাষ্ট্রপক্ষ। মামলাগুলো বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি তিনি নিজেই করবেন। এছাড়া হাইকোর্টে রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি
রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এ হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফার্মেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভূত সকল ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ। এই আদালতে যে কোনো মামলা, যে মামলায় আসবে না কেন, সেই মামলার শুনানি করার জন্যই রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস শুক্রবার এবং শনিবারের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে, যেন কোনো কারণে কোনো মামলার শুনানির ক্ষেত্রে কোনো বিলম্ব না ঘটে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।